নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেও এফআইআই কিছু শেয়ার বিক্রি করেছে। তো কত পরিমাণে শেয়ার বিক্রি করলো? এই 1171 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এর উল্টো দিকে কিনেছে 2558 কোটি টাকার শেয়ার। তো এফআইআই দের তরফ থেকে নিয়মিত সেলিংই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে? তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন 0.5% নিচে রয়েছে। তো ডাউ জোন্সের যে ফিউচার্স এগুলো লাল নিয়ে কিন্তু ট্রেড করেছিল এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজিট অনেকটা নিচেই ওপেন হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে রিকভারি কিন্তু দেখাচ্ছে, তবু এখনো লাল নিশানে রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর এটা 0.29% ওপরে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 3.49% নিচে রয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.73% ডাউন। উইপ্রোর এডিআর এটা 0.55% আপ। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.28% ডাউন হয়েছে। যাত্রা অনলাইন এটা 3.55% ওপরে ট্রেড করছে। তো মোটামুটি এডিআর গুলোতেও একটা মিক্স রিয়াকশন কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে? তো দেখতে পাচ্ছেন একদমই ফ্ল্যাট রয়েছে। তো আগামীকাল নিফটির এক্সপায়ারিও রয়েছে। তো এরকমটাই মনে হচ্ছে, এই যে এক্সপায়ারি সেটা কিন্তু 26,200 কাছাকাছি হবে। এরপরে কথা বলবো ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে। তো যদি শেয়ারটার লম্বা চার্ট প্যাটার্ন দেখি, মার্কেটে লিস্ট হওয়ার পরে প্রায় 130-35 এরকম জায়গায় চলে গিয়েছিল এবং তারপরে সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে এবং টপ লেভেল থেকে যদি দেখেন তাহলে প্রায় 70%-এর কাছাকাছি ডাউন কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো কিছুদিন আগে একবার রিকভারি দেখা গিয়েছিল, প্রায় 70-72-এর কাছাকাছি চলে গিয়েছিল, এই 40 থেকে উঠেছিল এবং তারপরে আবার সেই 40-এর কাছাকাছি কিন্তু চলে এসেছে। তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে? তো আজকের দিনে অটোর যে সেলসের ডেটা সেগুলো সামনে এসেছে। তো এই ডেটাতে শুধু 4 চাকা গাড়ি, তার সঙ্গে সঙ্গে যে কমার্শিয়াল গাড়ি, শুধু এদেরই ডেটা আসে না, টু হুইলার যে ইভি সেগমেন্টের গাড়ি তাদেরও যে ডেটা সেগুলো আসে। তো কোম্পানির এবারের ডেটা এসেছে। তো এই ডেটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। মাত্রই 7,500 থেকে 8,500-এর মধ্যে গাড়ি বিক্রি হয়েছে। তো এর আগে গাড়ির বিক্রি কিন্তু ভালোই হতো। তো যদি এই বছরের প্রথমেই দেখেন, জানুয়ারির প্রথমে দেখতে পাচ্ছেন প্রায় 25,000-এর কাছাকাছি গাড়ি বিক্রি হতো, তারপরে কিন্তু নিয়মিতই কমেছে। তারপরে এই জুনে দেখুন এই 20,000-এর কাছাকাছি গাড়ি, তারপরে আগস্টে এই 18,000-এর ওপরে কিছু গাড়ি বিক্রি হয়েছে, তারপরে সেপ্টেম্বরে 13,000-এর ওপরে গাড়ি, তারপর অক্টোবরে কিছু বেড়েছিল এবং এই নভেম্বর মাসে দেখতে পাচ্ছেন এই 7,500 থেকে 8,000-এর মধ্যে গাড়ি কিন্তু বিক্রি করেছে। মানে 10,000-এর নিচে কিন্তু এই সেলস এটা নেমে গেছে। তো কোম্পানির জন্য এই যে দুশ্চিন্তা সেটা কিন্তু আরো বাড়ছে। মানে আগে 10,000-এর ওপরে গাড়ি বিক্রি হতো, এখন কোম্পানি কিন্তু সেই পরিমাণ গাড়িও বিক্রি করতে পারছে না। এবং যদি কথা বলি মার্কেট শেয়ারের দিক থেকেও একদম নিচে নেমে গেছে। একসময় ওলা ইলেকট্রিক এরাই ইলেকট্রিক টু হুইলার গাড়ি বিক্রির দিক থেকে 1 নম্বরে ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে 2 আসে, 3 আসে, 4 এবং এবারে রেজাল্ট বেরোবার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম 5 নম্বরে চলে গেছে। তো প্রথমে রয়েছে টিভিএস মোটর, এদের 26% মার্কেট শেয়ার রয়েছে। তারপরে বাজাজ অটো এদের 22% মার্কেট শেয়ার। অ্যাথার এনার্জি এদের 18% রয়েছে এবং হিরো মোটর কর্প এরাই ওলা ইলেকট্রিক একে পেছনে ফেলে 4 নম্বরে চলে গেছে। তো কোম্পানি আগে গাড়ি ভালোই বিক্রি করতো, তারপরে গাড়িতে বিভিন্ন প্রবলেমও দেখা যেতে লাগলো। আর দেখুন প্রবলেম দেখা যাচ্ছে এটাও খুব একটা বড় নয়, কিন্তু সেই প্রবলেমের যে সার্ভিস সেটাও কিন্তু ভালো নয়। তো সেই কারণে গাড়ির যে বিক্রি সেটা কিন্তু আস্তে আস্তে কমেছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন মার্কেটে ধরুন 100খানা ইলেকট্রিক টু হুইলার বিক্রি হচ্ছে, তার মধ্যে মাত্র 7খানা গাড়ি এই ওলা ইলেকট্রিকের বিক্রি হচ্ছে। তো যেটা কিন্তু খুবই খারাপ। তো আস্তে আস্তে যদি এরকম পরিস্থিতি থাকে, এই যে মার্কেট শেয়ার সেটা কিন্তু 5%-এরও নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মানে এই যে বিজনেস লেভেলেই কিন্তু কোম্পানি খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তো সেই হিসাবে কোম্পানির যে রেভিনিউ প্রফিট এগুলো খারাপ আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে প্লেজ সেটাও কিন্তু বাড়াচ্ছে নিয়মিত। তো যদি কোম্পানির প্লেজিং এর ডেটা দেখি, এই ডিসেম্বর 2024 এই কোয়ার্টারে 2.98% প্লেজিং ছিল। তারপরে সেই যে প্লেজিং সেটা বেড়েছিল 6.61% এবং তারপরে কোম্পানি মানে তার পরের কোয়ার্টারে যতটুকু প্লেজিং ছিল সবটাই ছাড়িয়ে নিয়েছিল, মানে পুরো শূন্য হয়ে গিয়েছিল। এবং তারপরে দেখতে পাচ্ছেন এই রিসেন্ট যে কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানি 8.25% শেয়ার প্লেজিং হিসেবে রেখে দিয়েছে। মানে 36.78% শেয়ার কোম্পানির কাছে রয়েছে এবং তাদের মধ্যে 8.25% এই বন্ধক হিসেবে রয়ে গেছে। তো এটাও কিন্তু কোম্পানির জন্য এক প্রকার খারাপ। তো কোম্পানির বিজনেস লেভেলেই বলুন, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল লেভেলে সবকিছু ডেটাই কিন্তু খারাপ নির্দেশ দিচ্ছে। আর এরপরে যদি কথা বলি বাজেটের ব্যাপারে, তো এই বাজেট এটা কবে রয়েছে? 1 ফেব্রুয়ারি। তবে তার আগে এই বাজেটের ব্যাপারে বিভিন্ন তথ্য সামনে আসবে। তো সেরকমই কিছু তথ্য সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এই লোকসভা
আবার ছাড়পত্র চেয়েছে কিসের ব্যাপারে? এই 41,455 কোটি এক্সট্রা পেন্ডিং এর জন্য এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। তো এই প্রথম দফার এই যে সাপ্লিমেন্টারি ডিমান্ড সেটা রাখা হয়েছে এবং মোট কত ডিমান্ড রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অফ 1.32 লাখ করোড়। তো তার মধ্যেই প্রায় 3/1 এই যে ডিমান্ড সেটা কিন্তু লোকসভার কাছে গেছে, মানে লোকসভার কাছে ছাড়পত্রের জন্য গেছে। তো এর মধ্যে মানে এই 41,455 কোটি টাকার মধ্যে এই 27,000 কোটি টাকা এটা কোথায় স্পেন্ডিং হবে দেখতে পাচ্ছেন, এই ফার্টিলাইজার্স এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম সাবসিডিজ এই ক্ষেত্রে। তো কৃষি ক্ষেত্রে এই যে বাজেট সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই যে এলপিজি গ্যাস সেটা কম দামে দিতে গিয়ে কোম্পানিগুলোর অনেক ক্ষতি হচ্ছে, সেই কারণে গভর্নমেন্ট বলেছে এই কোম্পানিগুলোকে কম্পেনসেশন দেবে। তো সেই কারণেই কিন্তু এই যে 27,000 কোটি টাকা সেটা বরাদ্দ করার কথা বলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ডিফেন্স ক্ষেত্রে অতিরিক্ত 4,100 কোটি টাকার এক্সপেন্ডিচারের জন্য কিন্তু আবেদন করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই যে ডিফেন্স সেক্টর সেটার উপর ভালোই জোর দেওয়া হচ্ছে। তো পুতিন তিনি কিন্তু ইন্ডিয়া ভিজিট করতে চলেছেন, তো এরকমটাই মনে করা হচ্ছে যে আরো অতিরিক্ত S-400 সিস্টেমের জন্য কথাবার্তা কিন্তু হতে পারে। তো এর আগে যখন পাকিস্তানের সঙ্গে একবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন পাকিস্তানের দিক থেকে আসা যে মিসাইলগুলো সেগুলোকে এই যে S-400 এই যে সিস্টেমটা সেগুলোই কিন্তু ধ্বংস করেছিল। তো সেই ব্যাপারে আলোচনা হতে পারে, তবে এক্ষুনি কিন্তু কোনো অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেগুলো কিন্তু আসবে না। তো ডিফেন্স সেক্রেটারির তরফ থেকে এরকম তথ্য কিন্তু সামনে আসছে। এর পরের কোম্পানি ব্যাংক অফ মহারাষ্ট্র লিমিটেড, তো এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তো কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট প্ল্যান 5% স্টেক সেল ইন ব্যাংক অফ মহারাষ্ট্র অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। তো এই মহারাষ্ট্র ব্যাংক এদের প্রমোটার কারা? গভর্নমেন্টই এদের প্রমোটার। তো সেই গভর্নমেন্ট এই কোম্পানির প্রায় 5% স্টেক বিক্রি করতে চলেছে এবং যেটা ডিসকাউন্টেড প্রাইসে হবে, মানে মার্কেট প্রাইসের থেকে কম দামে হবে। তো 5% স্টেক বিক্রি করা হবে, কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হতে পারে দেখতে পাচ্ছেন, 5%-এর বেশি ডিসকাউন্টে কিন্তু বিক্রি হতে পারে। তো কিসের জন্য এই বিক্রি হবে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট ফান্ড রেজিং, মানে গভর্নমেন্ট টাকা তুলবে সেই কারণের জন্য এই শেয়ার বিক্রি করছে। তো এর ফলে কি হবে, এই যে শেয়ার হোল্ডিং এর স্ট্রাকচার সেটা পাল্টে যাবে। তো এর আগে খবর এসেছিল ভারত সরকার এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ টোটাল 47,000 কোটি টাকা ডাইভেস্টমেন্টের মাধ্যমে তুলতে চলেছে, মানে গভর্নমেন্ট তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করে তুলবে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু কিছু টাকা তোলার কথা বলা হচ্ছে। তো এই কোম্পানি শেয়ার বিক্রি করে প্রায় কিন্তু 2600 কোটি টাকা তোলা হবে। তো কিসের জন্য গভর্নমেন্ট এই স্টেক সেল করতে চলেছে? তো যদি দেখেন একটা সেবির রুল রয়েছে যে মার্কেটে লিস্ট হওয়ার পরে যে কোনো কোম্পানি, সে সরকারি কোম্পানি হোক না কেন, তাদের যে প্রমোটার হোল্ডিং সেটা 75%-এর নিচে নামিয়ে আনতে হবে। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রমোটার, সেই প্রমোটার লিস্টে কারা রয়েছে দেখতে পাচ্ছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে সরকারি কোম্পানি। তো এরা আগেও স্টেক বিক্রি করেছে এবং বর্তমানে কত স্টেক রয়েছে, এই 79.60%। তো এই 5% স্টেক বিক্রি করে দিলে এটা 75%-এর নিচে নেমে চলে আসবে, মানে সেবির যে নিয়ম তার মধ্যেই কিন্তু চলে আসবে। তো এই কারণের জন্য স্টেক সেল করছে। দেখুন এরকমটা নয় যে 75%-এর নিচে থাকলে গভর্নমেন্ট স্টেক সেল করতে পারবে না, অবশ্যই পারবে। তবে কিন্তু যেগুলোতে এই প্রমোটার হোল্ডিং এই 75%-এর বেশি থাকে সেখানে এই যে ওএফএস সেটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো সেই কারণে গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্ট করার আগে তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা অবশ্যই দেখবেন। এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যাদের কাছে, মানে যাদের প্রমোটারের কাছে 75%-এর বেশি স্টেক রয়েছে। তো সেই যে জিনিসটা সেটা অবশ্যই মাথায় রাখবেন। তো এরকম যদি কিছু কোম্পানি নিয়ে কথা বলি, যেমন এই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, তো এটাও কিন্তু একটা গভর্নমেন্ট কোম্পানি। তো যদি দেখেন এইখানে প্রমোটার কারা রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এইখানে কত শেয়ার হোল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন, 86%। তো গভর্নমেন্ট চাইলে এইখানেও যে ওএফএস সেটা আনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি মাইলডক শিপ বিল্ডার্স, তো এখানেও দেখতে পাচ্ছেন প্রমোটার, এদের কাছেই 81%-এর উপরে স্টেক রয়েছে। তো এরাও চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু এই যে ওএফএস সেটা আনতে পারে। আর এই যে ওএফএস এগুলো কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে হয়, মানে মার্কেট প্রাইসের থেকে কম দামে হয়। সেই কারণে এই সময়, মানে যখন ওএফএস আসে সেই সময় স্টকগুলোতে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায়। তো যে কোনো গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি, শুধু গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি নয়, যে কোনো স্টক যাদের এই প্রমোটার হোল্ডিং 75%-এর বেশি রয়েছে সেখানে ইনভেস্ট করার ক্ষেত্রে এই যে জিনিসটা এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তবে গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ছাড়ও দেওয়া হয়, যেমন এলআইসি বড় কোম্পানি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় 10 বছরের জন্য সময়সীমা দেওয়া হয়েছে। এর পরের কোম্পানি এমভি ফটোভোল্টিক পাওয়ার লিমিটেড। তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, ইন্টিগ্রেটেড সোলার পিভি মডিউল অ্যান্ড সেল ম্যানুফ্যাকচারার, মানে এই যে সোলার পিভি মডিউল রয়েছে এবং সেল সেগুলোকে ম্যানুফ্যাকচার করে থাকে। এবং আজকের দিনে কোম্পানি তার যে কোয়ার্টারলি নাম্বার সেটা পেশ করেছে এবং নাম্বার খুবই স্ট্রং বলবো। সেলস দেখতে পাচ্ছেন 402 কোটি থেকে বেড়ে হয়ে গেছে 1131 কোটি, যেটা কোয়ার্টারলি বেশি। তারপরে এই অপারেটিং প্রফিট দেখুন, খরচা
এরপরে যেটা আসে এই 93 কোটি, এটা থেকে বেড়ে হয়েছে 399 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 350 কোটি। তো এখানেও বেড়েছে। তারপরে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স, এখানেও দেখতে পাচ্ছেন ভালো জাম্প দেখা গেছে। কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন, এটাও বেড়েছে। 23% ছিল, 34% ছিল, বেড়ে হয়েছে 35%। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই 35-এর নেট প্রফিট বেড়ে হয়েছে 238। তো এখানে সবই দেখতে পাচ্ছেন বেড়েছে। কিন্তু এই যে ইপিএস, এটা তাহলে কিভাবে কমে গেল? এই 32-এর ইপিএস কমে হয়ে গেছে 4। কারণ দেখুন, তখন কিন্তু এই যে শেয়ারটা, মানে যখন এই নাম্বারটা পেশ হয়েছে, তখন এটা মার্কেটে লিস্ট ছিল না, এর শেয়ার সংখ্যা কম ছিল। তো এই ইপিএস এর মানে কি? আর্নিং পার শেয়ার, মানে কোম্পানি যত টাকা ইনকাম করছে সেইটা ভাজিত কোম্পানির শেয়ারের সংখ্যা। তো কোম্পানি পরে আইপিও এনেছে, দেখতে পাচ্ছেন এই ফ্রেশ ইস্যু ছিল 2143 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কতগুলো শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে আনা হয়েছে, প্রায় 9,87,95,000 শেয়ার এই ফ্রেশ ইস্যুর মাধ্যমে আনা হয়েছে। মানে কি? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে তার যে পরিমাণ, সেটা অনেকটাই বেড়েছে। তো সেই কারণে এই যে ইপিএস, সেটা কমেছে। তো এইখানটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরপর একটি কোম্পানি সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড। তো এই কোম্পানি কিছু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওপেন করতে চলেছে। তো কিসের প্ল্যান? দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে প্রাথমিক কাজ সেটা শুরু করেছে কিসের জন্য? নিউ পিসিবি ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করার জন্য। আর এটা কোথায় হবে? দেখতে পাচ্ছেন সেই অন্ধ্রপ্রদেশের নাম আসছে, এবং এই অন্ধ্রপ্রদেশে বেশি শিল্প কিন্তু তৈরি হচ্ছে। তো এই পিসিবি এইটার মানে কি? মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। তো যে দেখেন বিভিন্ন ডিভাইসে এরকম বোর্ড থাকে, এইগুলোকে এই পিসিবি বলা হয়। তো এই যে সবুজ রঙের যে বোর্ডটা, এই যে চিপ টিপ বাদ দিয়ে এটাকেই পিসিবি বলা হয়। তো সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসে এই যে পিসিবি এর কিন্তু ব্যবহার করা হয়। তো সেই কারণেই অনেক কোম্পানি এই যে পিসিবি সেটা তৈরি করার কাজে মন দিয়েছে। এরপরে একটি কোম্পানি জিএইচভি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো আজকের দিনে 4.53% বেড়েছে, এবং কোম্পানির জন্য পজিটিভ খবরও আসছে। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত? দেখতে পাচ্ছেন 2328 কোটি টাকা। তো এই কোম্পানিটা যদি দেখেন 109 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এরপরে যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো ক্রিপ্টো মার্কেটে হেভি সেল অফ দেখা যাচ্ছে। বিটকয়েন এই একদিনেই 6%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি ইথেরিয়ামের কথা বলি, তো এটাও দেখতে পাচ্ছেন এখন 15%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়েছে। তো এই ক্রিপ্টো মার্কেটের হাল কিন্তু খুবই খারাপ জায়গায় চলে এসেছে। আর যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো এখানে আস্তে আস্তে রিকভারি দেখা যাচ্ছে। গোল্ড এই 1,30,780 চলছে, এবং সিলভার এটা তো 1,81,000, এটাকেও টপকে গেছে। আর দেখুন এই যে গোল্ড, এটা তো শুধুমাত্র একটা প্রিসিয়াস মেটাল হিসেবে কাজে লাগে, সেখানে এই সিলভার এটা প্রিসিয়াস মেটাল হিসেবেও কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নামি দামি ইলেকট্রনিক্স ডিভাইসেও এই যে সিলভার এর ব্যবহার রয়েছে। তো হাই এন্ড যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেখানে কিন্তু এই যে সিলভার তার যে ব্যবহার, সেটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। তো দুদিক থেকে কিন্তু সিলভারে এই যে ডিমান্ড, সেটা আসছে। আর এরপরে ক্রুড অয়েল, তো ডব্লিউটিআই ক্রুড এটা 1.57% বাড়া রয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা 1.47% বাড়া। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। তো ডাউ জোন্স, তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স কিছুটা রিকভারি দেখিয়েছিল, এবং তারপর আস্তে আস্তে আবার নিচের দিকেই পড়ছে। এবং যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইটও বটম লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভার করেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।